বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব এবং সেই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর সেই টপিকের নাম হচ্ছে ইপিক। আমরা যদিও অনেকেই জানি যে ইপিক কাকে বলে, ইপিক পয়েট কে, ইপিক কত প্রকার, কি কি, এবং ইপিক পয়েট থেকে অনেক কোশ্চেন তৈরি করা হয়। বিভিন্ন সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ ইপিক আছে, সেই ইপিকগুলি সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। তো আজকে আমাদের এই টপিকের নাম হচ্ছে ইপিক বা ইপিক্স। ইংরেজি সাহিত্যের বিখ্যাত ইপিকগুলি আছে এবং সেই ইপিকগুলি সম্পর্কে অ্যাট এ গ্লান্স আমরা আজকে জানবো, শুনবো, বুঝবো এবং উপলব্ধি করব। এবং আই থিঙ্ক আপনারা সবাই এটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। যদিও আমি বলি না কখনো যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, শিক্ষা জ্ঞান দানে বাড়ে, অন্য জ্ঞান দানে কমে। আপনি যদি একটা জিনিস শেখেন, সেই জিনিসটা অন্যর কাছ থেকে যদি অন্যকে বলেন, আই থিঙ্ক এটা খুব ভালো হয়। পৃথিবীতে শিক্ষা এমন একটা শব্দ, যে শব্দটা একজন মানুষের কাছ থেকে যদি আর একজনের মানুষের কাছে না যাইতো, তাহলে সেটা শুকিয়ে মৃত্যুবরণ করত। এই জন্য পবিত্র কোরআনের প্রথমে বলা হয়েছে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। And হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম told, we have been asked to the grave from the cradle, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সো আমরা নিজেও শিখি এবং অন্যকে শেখার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাহলে আজকের আলোচনা হচ্ছে ইপিক। আমরা ইপিক সম্পর্কে আলোচনা করব। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবং সাউন্ডও ক্লিয়ার। যদি সবকিছু ঠিক থাকে, দেন উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম। আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার সাথে আমার ফ্রেন্ড রুমি আছে, রাশেদ রুমি। সো ধন্যবাদ বন্ধু। সো উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম। এবার আমাদের মূল আলোচনা চলে যায়। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ইপিক। আর এই ইপিক থেকে অবশ্যই বিসিএস এ কোশ্চেন তৈরি করা হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রথমে এই শব্দটা লিখলাম, সেটা হচ্ছে ইপিক। ইপিক মানে আমরা খুব ভালো করে জানি বাংলায় মহাকাব্য। ইপিক শব্দটা বাংলায় বলা হয় মহাকাব্য। আর এই মহাকাব্যর সংজ্ঞাটা আমরা একটা গ্লান্সে জেনে নেই। যদি বলা হয় হোয়াট ইজ ইপিক, তাহলে অবশ্যই বলা যায় এ লং ন্যারেটিভ পোয়েম। এ লং ন্যারেটিভ পোয়েম। এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। যদি বলা হয় হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ সিমিলার, হোয়াট ইজ মেটাফোর, হোয়াট ইজ ইপিক, তাহলে বলবো এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। এরপর ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি বলা হয় যে ইপিক পয়েট কে, ইপিক পয়েট কে? আপনারা পড়েছেন পয়েট অফ বিউটি জন কিটস, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বার্ড ব্যাবন, শেক্সপিয়ার। যদি বলা হয় হু ইজ কল্ড দি ইপিক পয়েট, অবশ্যই বলবো আপনারাও জানেন, আবার জেনে নেই, জন মিল্টন। জন মিল্টন। এরপর যদি বলা হয় আরেকটা কোশ্চেন যে হাউ মেনি কাইন্ডস অফ ইপিক, ইপিক কয় প্রকার? 2, 3, 4, 5। সেটা গাণিতিকও হতে পারে অথবা সংখ্যাগণিত দিক থেকেও হতে পারে। যেমন কোশ্চেন আসে হাউ মেনি কাইন্ড অফ সনেট, 3 প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ ওড, 3 প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ ট্র্যাজেডি, 3 প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ ইপিক, 2 প্রকার। এই 2 প্রকার ইপিক কি কি ছোট্ট করে আমরা একটু জেনে নেই, যদি আপনারা জানেন। একটা হচ্ছে প্রাইমারি ইপিক, PRIMARY, একটা হচ্ছে প্রাইমারি ইপিক। আরেকটা আপনারা জানেন, সেটা হলো সেকেন্ডারি ইপিক। তাহলে দেখুন ইপিক হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে প্রাইমারি ইপিক আর একটি হচ্ছে সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিকের এই বিখ্যাত ব্যক্তি এখানে লিখেছে হোমার। হোমার একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত 2টি ইপিক আছে এবং 2টি হচ্ছে প্রাইমারি ইপিক। একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি, SSEY। আর এখানে আমরা দেখি এই সেকেন্ডারি ইপিক, এটা লিখেছে জন মিল্টন। সেকেন্ডারি ইপিক এখানে লেখা যায় সেকেন্ডারি জন মিল্টন। আমরা সংক্ষেপে এখানে লিখি প্যারাডাইস লস্ট, PARADISE, প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। আর এই গ্রন্থটা ছোট্ট করে জানি পাবলিশড হয়েছিল
1667 আর একটা ছোট করে জানি একই স্পেলিং প্যারাডাইস রিগাইন REGAINED যা পাবলিশড হয় 1671। এবার একটু খেয়াল করি এখানে কি লিখেছি, কতটুকু লিখেছি। আমরা এখান থেকে 5টা ইনফরমেশন পেয়ে গেলাম। ইপিকের সংজ্ঞাটা পেলাম, ইপিক পয়েন্ট পেলাম, ইপিক 2 প্রকার পেলাম, 2 প্রকারের 2টি করে করে এক্সাম্পল পেলাম। এবার খেয়াল করি দেখুন, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। এর সংজ্ঞাটা বলা হয় ইপিকের এ লং নাইটি পয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। এবং ইপিক পয়েট জন মিল্টন। এবং ইপিক 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ইপিক, একটা সেকেন্ডারি ইপিক। ইলিয়ড ওডিসি কে লিখেছে? হোমার। কিসের এক্সাম্পল? প্রাইমারি ইপিকের এক্সাম্পল। সেকেন্ডারি ইপিকের এক্সাম্পল হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন কে লিখেছে? জন মিল্টন। কোন ধরনের ইপিক? সেকেন্ডারি ইপিক। এবং প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয় 1671। এবার পিলির জন্য দেখুন, এখান থেকে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইপিক, অথবা এ লং নাইটি পয়েম, ইটস কল ট্র্যাজেডি, কমেডি, অ্যালুশন, মেটাফোর, ইপিক। ইপিক হু ইজ কল দ্য ইপিক পয়েট? জন ড্রাইডেন, জন মিল্টন, জন ডান, অথবা শেক্সপিয়ার, জন মিল্টন। হাউ মেনি কাইন্ডস অফ ইপিক? 2, 3, 4, 5, 2। সেটা গাণিতিকও হতে পারে, সংখ্যার দিক থেকেও হতে পারে। এবং ইলিয়ড ওডিসি কে লিখেছে? হোমার। এটা প্রাইমারি ইপিক। প্রাইমারি ইপিক তাকেই বলা হয় যে ইপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, চিন্তা ভাবনা করা হয়, তার বহু বছর পরে লেখা হয়, তাকে বলা হয় প্রাইমারি ইপিক। সেকেন্ডারি ইপিক লিখেছে জন মিল্টন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, দুটি ইপিক অথবা সেকেন্ডারি ইপিক পাবলিশড হয় এত সালে। সেকেন্ডারি ইপিক তাকেই বলা হয় যে ইপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, ইনস্ট্যান্টলি থিঙ্কিং, কল্পনা, চিন্তা ভাবনার পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু লেখা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি ইপিক। তাহলে দেখেন সিম্পলি একটা বিষয় আমরা এখানে জেনে নিলাম, খুবই ইম্পর্টেন্ট পিলির জন্য। ইপিক পয়েট কাকে বলে এবং ইপিক সংজ্ঞা, ইপিক 2 প্রকার, 2 প্রকারের 2টি করে করে এক্সাম্পল। এবার আমরা দ্বিতীয় স্টেপ একটু ডিপলি আলোচনা করি। এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। ইপিক থেকে একদম বেসিক কয়েকটা ইনফরমেশন জেনে নিলাম। এবার ছোট্ট করে আমরা একটু ডিপলি আলোচনা করি। দেখুন, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। বাংলায় মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র মিল্টন। হেমচন্দ্র মিল্টন সংক্ষেপে লিখলাম। বাংলায় মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে 2টা অতিরিক্ত কোশ্চেন জেনে নিলাম। একটি হচ্ছে মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র মিল্টন, মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যা যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে জন্মগ্রহণ করেছিল। এবার ছোট্ট করে আমরা এখানে জানি এই হোমার জন্মগতভাবেই অন্ধ ছিল, আর এই জন মিল্টনও জীবনের মাঝ পথে এসে অন্ধ হয়ে গেল। দেখুন, ইংরেজ সাহিত্যের হোমার জন্মগতভাবেই অন্ধ ছিল, আর জন মিল্টন জীবনের মাঝ পথে এসে অন্ধ হয়ে গেল। এখন যদি পরীক্ষায় কোশ্চেন তৈরি করা হয় ব্লাইন্ড পয়েট কে, বলুন তো ব্লাইন্ড পয়েট কে, অন্ধ কবি কে? হোমারকে বলবো নাকি জন মিল্টনকে বলবো? হোমার জন্মগতভাবেই অন্ধ হয়ে গিয়েছিল, আর জন মিল্টন জীবনের মাঝ পথে এসে অন্ধ হয়ে গিয়েছিল। এবং যখন জীবনের মাঝ পথে এসে জন মিল্টন অন্ধ হয়ে যায়, জন মিল্টন ওয়াজ বর্ন 1608 থেকে 1674, এবং সে ব্লাইন্ড, অন্ধ হয়ে গিয়েছিল 1652 সাল। জন মিল্টন যখন অন্ধ হয়ে যায় তখন সৃষ্টিকর্তাকে বলে, জীবনের মাঝ পথে কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? এটা তো টার্নিং পয়েন্ট ইন আওয়ার লাইফ। ছোটবেলায় দিতা সেটা মেনে নিতাম, বৃদ্ধ হয়ে দিতা মেনে নিতাম। এরপর জন মিল্টন সৃষ্টিকর্তার রহস্য সম্পর্কে খুঁজতে গিয়ে সে নিজে অনুতপ্ত হয়ে বলে, হোয়াট ডাজ গড ফর আস? সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তখন জন মিল্টন
অন্ধ হয়ে তার বোন ডরির বাসায় আশ্রয় নিল, আশ্রয় নিয়ে ব্যথায় ব্যতীত ইনস্ট্যান্টলি দুটো ইপিক লিখলো। সেই ইপিকের নাম প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। এজন্য তাকে বলা হলো ইপিক পয়েট। আর অন্ধ অবস্থায় বোনের সহযোগিতা নিয়ে লিখেছিল বলেই তাকে বলা হলো ব্লাইন্ড পয়েট। তাহলে খেয়াল করি, যদি ভাইভা বোর্ডে কোশ্চেন করা হয় ব্লাইন্ড পয়েটকে, অবশ্যই জন মিল্টন, হোমার না। হোমার ব্লাইন্ড হতে পারে, তবে হোমার একজন অবশ্যই গ্রিক রাইটার। তাহলে হোমার ব্লাইন্ড এমনি বলা যেতে পারে, অন্ধ, কিন্তু হোমার ব্লাইন্ড পয়েট না। হোমার হচ্ছে, ছোট্ট করে জানি, গ্রিক রাইটার। গ্রিক রাইটার। এবার হোমার সম্পর্কে একটা অবাক করা বিষয় দেখেন, ইলিয়াড এবং ওডিসিতে 28,000 লাইন ছিল। এই 28,000 লাইন হোমার মেমোরাইজ করে করে ঘুরে বেড়াতো। তাহলে হোমারের ব্রেনটা কি শার্প ছিল। এজন্য হোমার একজন বিখ্যাত গ্রিক রাইটার। দেখুন, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এসকাইলাস, এই ব্যক্তিগুলো হচ্ছে গ্রিক রাইটার। এরা কোন যুগের অন্তর্ভুক্ত না। কখনো কখনো ইংরেজ সাহিত্যের প্রথম যুগ, দ্যাট মিনস অ্যাংলো সেক্সন পিরিয়ড বা ওল্ড বা অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ডকে অন্তর্ভুক্ত হতে পারে। হোমার এমন একজন, জন মিল্টন এমন একজন ব্যক্তি যা অন্ধ হয়ে গেছিল 1652 এবং তার ওয়াইফকে বিতাড়িত করা হয়েছিল 1643 এবং তার সকল সাহিত্যকর্ম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1608 থেকে 1674। দুই একটা বইতে 78ও পেতে পারেন, যেমন দুর্মুর বইয়ের 88 নম্বর পেজের বাম পাশের মাঝখানে, অথবা শরীফ ভাইয়ের বই এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচারের 52 বা 53 নম্বর পেজে পেতে পারেন, অথবা অপটিয়াম ইংলিশ লিটারেচারের আকাশ ভাইয়ের বইয়ের 107 নম্বর পেজের ডাইন পাশের প্রথম, তৃতীয়, চতুর্থ লাইনে পেতে পারেন অ্যাবাউট জন মিল্টন। সো পাঁচটা ইনফরমেশন জেনে নেই। ইপিক পয়েট হচ্ছে জন মিল্টন। ইপিকের সংজ্ঞা, এ লং নেগেটিভ পয়েম। ইপিক দুই প্রকার, একটা প্রাইমারি ইপিক, একটা সেকেন্ডারি ইপিক। ইলিয়াড ওডিসি লিখেছে হোমার। হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার। প্রাইমারি ইপিক তাকেই বলা হয় যা প্রথমে থিঙ্কিং করা হয় এবং পরে লেখা হয়। সেকেন্ডারি ইপিক বা শুধু ইপিক বলা হয় জন মিল্টন। জন মিল্টন দুটি গুরুত্বপূর্ণ ইপিক, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, এবং এই দুটোই সেকেন্ডারি ইপিক। এবং প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, ইম্পর্টেন্ট। প্যারাডাইস রিগেইনড পাবলিশড হয় 1671 এবং এই দুটি লিখেছে জন মিল্টন। সেকেন্ডারি ইপিক তাকেই বলা হয় যা ইনস্ট্যান্টলি থিঙ্কিং, কল্পনা করার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়, তাকে সেকেন্ডারি ইপিক বলা হয়। এছাড়াও ব্লাইন্ড পয়েট বলা হয় জন মিল্টনকে। জন মিল্টন দুটি শব্দ, আপাতত দুটি টাইটেল জেনে নেই, একটা হচ্ছে ইপিক পয়েট, একটা হচ্ছে ব্লাইন্ড পয়েট। আরো অনেক কিছু বলা যায়। হোমার অবশ্যই গ্রিক রাইটার। হোমার গ্রিক রাইটার। আর গ্রিক রাইটার সাহিত্যের মধ্যে আছে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলস অথবা এসকাইলাস, এগুলো হচ্ছে গ্রিক রাইটার। এছাড়াও অতিরিক্ত দুটি কোশ্চেন জানলাম। মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র মিল্টন। বাংলায় মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবার দেখুন, ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ইপিক আছে। ইংরেজি সাহিত্যে অনেক অনেক ইপিক আছে, আপনারা পড়ে এসেছেন। সেই সকল ইপিকগুলি অ্যাট এ গ্লান্স এখন আমরা একটু জেনে নেই, এবং এখান থেকে অবশ্যই আপনি ইনশাল্লাহ একটা কোশ্চেন বিসিএস এর জন্য কমন পাবেন। তাহলে ছোট্ট করে অ্যাট এ গ্লান্স আমরা এখানে দেখে আসি। দেখুন, প্রথমে বলি বেউফ, BEOWULF, এটা কিন্তু একটা ইপিক। বেউফ একটা নিঃসন্দেহে ইপিক, আপনারা পড়ে এসেছেন। বেউফ নিঃসন্দেহে একটা ইপিক। এরপরে এই বেউফটা লিখেছে, ছোট্ট করে জেনে নেই, আননোন বা অ্যানোনিমাস রাইটার। আননোন বা অ্যানোনিমাস রাইটার, অ্যানোনিমাস রাইটার মানে কে লিখেছে জানা যায়নি, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, অ্যানোনিমাস রাইটার। এরপর ছোট্ট করে দেখুন আরেকটা ইপিক, সংক্ষেপে লিখি, প্যারাডাইস লস্ট প্লাস প্যারাডাইস রিগাইন, PL এবং PR। আই থিঙ্ক বুঝতে সমস্যা হবে না। এটা লিখেছে সংক্ষেপে জন মিল্টন। জন মিল্টন। এরপর সংক্ষেপে আরেকটা লিখি, ইলিয়াড প্লাস ওডিসি, I+O, এটা লিখেছে হোমার। এটা একজন বিখ্যাত ব্যক্তি, সেই বিখ্যাত ব্যক্তির নাম বলা হচ্ছে হোমার। হোমার লিখেছে। এরপর ছোট্ট করে আরেকজন ব্যক্তি আমরা জানি, দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট, দি রেপ অফ দি লক। রেপ অফ দি লক। রেপ অফ দি লক এটা লিখেছে আলেকজান্ডার পপ।
ALEXANDER, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ। এরপর বিখ্যাত, এটা 40 BCS এসেছে, 40তম BCS এসেছে আপনারা জানেন। এরপর বিখ্যাত একটা গ্রন্থ দি ফেরি কুইন, FAERIE, ফেরি অর্থ পরী আর কুইন অর্থ রানী, QUENE, কিন্তু বর্তমানে ই লেখে না। কোনো রাইটার যখন কোনো কিছু লেখে তখন সেটা ভুল হলেও সেটা রাইট, সেটা রিকভার করার ক্ষমতা আমার আপনার নেই। ফেরি কুইন এটা লিখেছে এডমান্ড স্পেন্সার, যাকে আপনারা কবিদের কবি বলেন। বাংলা সাহিত্যে কবিদের কবি নির্মলানন্দ গুণ, আর ইংরেজ সাহিত্যে কবিদের কবি এডমান্ড স্পেন্সার। এরা যে যুগেরই কবি হোক না কেন, এই বিখ্যাত ইপিকগুলি থেকে আপনি একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। এরপর দেখুন বিখ্যাত আর একটা ইপিক, সেটা হচ্ছে ডন জুয়ান। এটা লিখেছে লর্ড বাইরন, যাকে আপনারা বলেন রিবেল পয়েট, বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। এরপর দেখুন আরেকটা ইপিক, দি রিং অ্যান্ড বুকস। এটা লিখেছে রবার্ট ব্রাউনিং, BROWNING, রবার্ট ব্রাউনিং। এই হচ্ছে বিখ্যাত ইপিক ইংরেজি সাহিত্যের, আর এই হচ্ছে বিখ্যাত রাইটার। এরা যে যুগের রাইটার হোক না কেন, এরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ইপিক লিখেছে, এবং এখান থেকে একটি কোশ্চেন আপনি নিশ্চিত কমন পাবেন। এই ইপিকগুলি সম্পর্কে আমরা একটু ডিপলি আজকে জানবো। এজন্য আজকের আলোচনার টপিকের নাম হচ্ছে ইপিকস বা ইপিক। সিম্পলি কোশ্চেন করি, বেউফ কে লিখেছে? আননোন বা রাইটার, ANONYMOUS, অ্যানোনিমাস রাইটার, অজ্ঞাতনামা একজন ব্যক্তি। প্যারাডাইস লস্ট প্যারাডাইস নাই কে লিখেছে? জন মিল্টন। ইলিয়াড ওডিসি কে লিখেছে? হোমার। রেপ অফ দি লক কে লিখেছে? আলেকজান্ডার পপ। ফেরি কুইন কে লিখেছে? এডমান্ড স্পেন্সার। ডন জুয়ান কে লিখেছে? লর্ড বাইরন। দি রিং অ্যান্ড বুকস কে লিখেছে? রবার্ট ব্রাউনিং। এরা যে যুগেরই কবি সাহিত্যিক হোক না কেন, এরা সকলেই ইংরেজি সাহিত্যের বিখ্যাত ইপিকগুলি লিখেছিল। তাহলে এট এ গ্লান্স আমরা একটু বলি, বেউফ কে লিখেছে? আননোন বা অ্যানোনিমাস রাইটার, জানা যায়নি কে লিখেছে। প্যারাডাইস লস্ট প্যারাডাইস রেগাইন, জন মিল্টন। ইলিয়ড ওডিসি, হোমার। রেপ অফ দি লক, আলেকজান্ডার পপ। ফেরি কুইন, এডমান্ড স্পেন্সার। লর্ড বাইরন লিখেছিল ডন জুয়ান, এবং রবার্ট ব্রাউনিং লিখেছিল দি রিং অ্যান্ড বুকস। এ হচ্ছে বিখ্যাত ইংরেজি সাহিত্যের ইপিক। এই ইপিকের মধ্য থেকে ছোট্ট করে দুটি ইনফরমেশন জেনে নেই। এগুলো হচ্ছে রাইটার মোটামুটি সবাই জানে, কিন্তু যেখানে কনফিউশন হয় সেই জায়গাটা আমরা একটু জেনে নেই, কি কনফিউশন হয়। এই সকল ইপিকের মধ্য থেকে খেয়াল করুন, দেখুন একমাত্র প্যারাডাইস লস্ট প্যারাডাইস রেগান হলো সেকেন্ডারি ইপিক, আর ইলিয়ড ওডিসি এটা হচ্ছে প্রাইমারি ইপিক। বাকি ইপিকগুলি কি প্রাইমারি নাকি সেকেন্ডারি, একটা কনফিউশন থাকতে পারে। বাকি ইপিকগুলি কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? বাকি ইপিকগুলি প্রাইমারিও না, সেকেন্ডারিও না। বাকি ইপিকগুলি স্বয়ংসম্পূর্ণ, নিষ্ক্রিয় গ্যাসের মতো, হ্যাঁ, লাইক দ্যাট। যেমন এখানে বলা হচ্ছে বেউফ, এটা হচ্ছে ফার্স্ট ইপিক পয়েম। বেউফটাকে কি বলবো? ফার্স্ট ইপিক পয়েম। বেউফটা হচ্ছে ফার্স্ট ইপিক পয়েম, তাহলে এটা প্রাইমারিও না, সেকেন্ডারিও না, ফার্স্ট ইপিক পয়েম। প্যারাডাইস লস্ট প্যারাডাইস নাই ইপিকও হয়, সেকেন্ডারি ইপিক হয়। ইলিয়ড ওডিসি ইপিকও হয় এবং প্রাইমারি ইপিক হয়। রেপ অফ দি লক এটাও বলা হয় ইপিক, অথবা রেপ অফ দি লকের ইপিক ছাড়া 40তম বিসিএসে যেটা বেশি কাউন্ট করা হয়েছিল সেই শব্দটা হচ্ছে ইপিকের পরিবর্তে আরেকটা শব্দ মক ইপিক। মক ইপিক কেন? দুটোই হয়, তবে মক ইপিক একটু বেশি পারফেক্ট। যদি আসতো রেপ অফ দি লক কোন ধরনের গ্রন্থ, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, ইপিক, তখন ইপিক দিতাম। কিন্তু আসছে হোয়াট কাইন্ড টাইপস অফ রেপ অফ দি লক, ট্র্যাজেডি, কমেডি, ইপিক, মক ইপিক, তখন মক ইপিক। মক ইপিক মানে হচ্ছে, মক ইপিক বা মক হিরোইক মানে হচ্ছে উপহাস করা, তামাশা করা, ফান করা, ঠাট্টা করা, EARKY, ইয়ার্কি করা, মজা করা। নায়ক ব্যারন যখন বেলিন্ডারের চুল কেটে দিল,
তখন তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল এবং নায়ক তখন বলল, এখন আর তোমাকে পছন্দ করার মতো কেউ নেই আমি ছাড়া। এই আমিটাই হচ্ছে উপহাস করেছিল। এজন্য রেপ অফ দি লক একটা মক এপিক বেশি পারফেক্ট মনে করা হয়, যা 40 বিসিএস এসেছিল। তবে কেউ যদি বলে ইপিক, নিঃসন্দেহে দুটি রাইট। এই দুটি যদি একত্র থাকে তখন আমরা মক এপিকটা নিঃসন্দেহে বলতে পারি। এরপর দেখেন ফেরি, স্পেলিংটা দেখেন FAERI, কুইন। ফেরি অর্থ পরি, কুইন অর্থ রানী। রানীদের দেশে পরিদের দিনের কথা বলা হচ্ছিল। এবং এই ফেরি কুইন লিখেছে এডমান্ড স্পেন্সার, যেটা একটা ইনকমপ্লিট এপিক। ইনকমপ্লিট এপিক। দেখুন, সাহিত্যের মধ্যে যদি কখনো বলা হয় যে আপনি এপিক পড়েছেন অনেক, সাহিত্যের মধ্যে অনেক এপিক আছে, কিন্তু ইনকমপ্লিট এপিক কোনটি? ইনকমপ্লিট এপিক কোনটি? সেই ইনকমপ্লিট এপিক হচ্ছে ফেরি কুইন। ফেরি কুইনটা অসমাপ্ত একটা গ্রন্থ, ইনকমপ্লিট এপিক। এরপর ডন জোয়ান, এটা লিখেছে লর্ড বাইরন। লর্ড বাইরন, লর্ড বাইরনকে বলা হয় রিবেল পয়েট, কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। এই ডন জোয়ান বিখ্যাত এই এপিকটা বলা হয়, দেখুন শুধু এপিকও বলা যেতে পারে, তবে এর সাথে আরেক পারফেক্ট হচ্ছে স্যাটারিক্যাল এপিক। স্যাটারিক্যাল এপিক। স্যাটারিক্যাল এপিক মানে শব্দটা স্যাটার, SATIRE। ইংরেজ সাহিত্যের বেস্ট স্যাটারিস্ট হচ্ছে জনাথন সুইফট। জনাথন সুইফট বিখ্যাত একটা গ্রন্থর নাম গ্যালিভার টেবলস। নভেল পাবলিশড হয় 1726 সাল। স্যাটার মানে ব্যঙ্গচিত্র করা। স্যাটার ইজ এ ওয়ার্ড, ইট কারিং থিং অন দি সোসাইটি বাট নট রিয়েলি সোসাইটি। সমাজের কাছে দেখাবে যে আপনি ভালো, আসলে আপনি ভালো না, এটি হচ্ছে স্যাটার। স্যাটারিক্যাল ইপিক। ডন জোয়ান কে লিখেছে? লর্ড বাইরন। এটা ইপিকও হয় এবং স্যাটারিক্যাল ইপিক, ব্যঙ্গচিত্র করে। কেন? তার মায়ের বান্ধবী থাকে, এই ডন জোয়ানের মা থাকে, মায়ের বান্ধবী থাকে, মায়ের বান্ধবীর সাথে সে রিলেশন তৈরি করে, বান্ধবীর যদিও হাজবেন্ড থাকে। এই জন্য এটা স্যাটারিক্যাল ইপিক, ব্যঙ্গচিত্র করে তৈরি করা হয়েছে। দি রিং অ্যান্ড বুকস, এটা হলো সিম্পল ইপিক, এটা কোনো অন্তর্ভুক্ত করা হয়নি, এটা জাস্ট একটা ইপিক। কে লিখেছে? এটা জাস্ট একটা ইপিক। কে লিখেছে? বলা হয় রবার্ট ব্রাউনিং। সে ভিক্টোরিয়ান পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। এবং রবার্ট ব্রাউনিং ওয়াজ বর্ন 1812 থেকে 1889। রবার্ট ব্রাউনিং 1812 থেকে 1889 was born Robert Browning. He was the poet of Victorian period এবং he is called the composed by বলা হচ্ছে রিং অ্যান্ড বুকস, who is called the types of epic. তাহলে ছোট্ট করে আমরা এখানে জানলাম, দেখুন প্রাইমারি আর সেকেন্ডারি সবাই জানি, বাকিগুলি একটু কমই জানি। তাহলে এটা গ্লান্স প্রথম কাজ হচ্ছে এই ধরনের এপিক কে লিখেছে, ব্যক্তির নামটা জানলাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই এপিকের ধরনটা কি সেটা জানলাম। ফার্স্ট এপিক পয়েম, প্রথম এপিক, যদি প্রথম এপিক আসে যাই হোক না কেন বেউব। যদি সেকেন্ডারি এপিক আসে অবশ্যই প্যারাডাইস লস্ট, প্যারাডাইস সেকেন্ড। প্রাইমারি এপিক আসলে ইলিয়ড ওডিসি। রেপ অফ দি লক, এটা এপিকও হয়, মক এপিক। এই মক এপিক ইংরেজি সাহিত্যের মধ্যে একটি। ইনকমপ্লিট এপিক ইংরেজি সাহিত্যের মধ্যে একটি। স্যাটারিক্যাল এপিক ইংরেজি সাহিত্যের মধ্যে একটি। এবং শুধু সিম্পল এপিক সেটা রিং অ্যান্ড বুকস একটি, প্রথম একটি। প্রাইমারি শুধু দুটি আর সেকেন্ডারি শুধু দুটি। এবার এই সকল এপিকগুলির মধ্য থেকে কখন গ্রন্থগুলি পাবলিশড হয়েছে সেটা জেনে আসি। এই বিখ্যাত গ্রন্থগুলি কখন পাবলিশড হয়েছে সেটা জেনে আসি। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই ভাইভা বোর্ডেও কোশ্চেন হয়, পিলিতেও কোশ্চেন হয়, আদার্স ক্ষেত্রেও কোশ্চেন তৈরি করা হয়েছে, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। দেখুন বেউফ লিখেছে কে? আননোন বা অ্যানোনিমাস রাইটার। কে লিখেছে এটা জানা যায়নি, পাবলিশড তো দূরের কথা। এরপরেও কখনো কখনো বলেছে যে 680 খ্রিস্টপূর্বে এটা পাবলিশড হয়েছে, 680 খ্রিস্টপূর্বে এটা পাবলিশড হয়েছে। কিন্তু এখানে এটা না লিখে আমরা এখানে একটা শব্দ লিখি গডট। গডট মানে হচ্ছে অস্পষ্ট। গডট মানে হচ্ছে অস্পষ্ট। আপনারা পড়েছেন, মাস্টার্সে পড়ানো হয় ওয়েটিং ফর গডট, স্যামুয়েল ব্যাকেটের বিশ্ববিখ্যাত একটা অ্যাবসারডামা, যা পাবলিশড হয় 1952 সালে। এর জন্য সে 1969 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। পোস্ট মডার্ন পিরিয়ডে একজন বিখ্যাত ব্যক্তি স্যামুয়েল ব্যাকেট। স্যামুয়েল ব্যাকেটের গ্রন্থ ওয়েটিং ফর গডট। তার মানে এই বেউপটা কখন পাবলিশড হয়েছে এটা অধিকাংশ বইতে নেই। লিখেছে কি এটাই জানে না, পাবলিশ দূরের কথা। এরপরেও কেউ কেউ ধারণা দিয়েছে 680 খ্রিস্টপূর্বে। তাহলে আমরা 680 খ্রিস্টপূর্বে না জেনে সত্য করে জানি এটা হচ্ছে
গডট, অস্পষ্ট, ডোন্ট আর্গুমেন্ট, হ্যাঁ, উইচ ইচ আদার। এখানে ছোট্ট করে আমরা জানি প্যারাডাইস লস্ট খুব ইম্পর্টেন্ট, লিখেছে জন মিল্টন, এটা ইপিক সবাই জানি। পাবলিশড হয়েছে কখন আর জানি না, 1667। প্যারাডাইস রিগাইন এটা বিখ্যাত একটা গ্রন্থ, পাবলিশড হয়েছে কখন জানি না, 1671। দুটি গ্রন্থ জন মিল্টনের লেখা, জানি, ইপিক এটাও জানি, পাবলিশড হয়েছে কখন এটা জানি না। ছোট্ট করে একটু জেনে নাম। রেপ অফ দি লক এটা খুব ইম্পর্টেন্ট, এর বাংলা অর্থ বেনি কর্তন করা। মনে রাখবেন ভাইবা বোর্ডের একটা কোশ্চেন, রেপ অফ দি লক লেখা আলেকজান্ডার পপের, কিন্তু রেপ অফ দি যদি বাংলাদেশ হয় লকের পরিবর্তে, রেপ অফ দি বাংলাদেশ অ্যান্থনি মাসকারেনহাজের লেখা, এটা একটা প্রোজ পাকিস্তানি রাইটার। রেপ অফ দি লক পাবলিশড হয় 1712 সাল। ফেরি কুইন পাবলিশ দরকার নেই। কেন দরকার নেই? ফেরি কুইন এডমন্ড স্পেন্সার থিঙ্কিং করেছিল 20 বছর ধরে একটা গ্রন্থ লিখবে, 19 বছর লেখার পর সে মৃত্যুবরণ করেছে, এজন্য ইনকমপ্লিট ইপিক, এজন্য পাবলিশারটা আসে না। এরপরে যেহেতু আপনি থার্স্টি অফ নলেজ আসতে পারে, কিন্তু না আসবে না সাধারণত। 1590 সালে একবার পাবলিশড হয়, 1596 সালে একবার পাবলিশড হয়, 1609 সালে একবার পাবলিশড হয়। এটা কাউন্ট করেন 9 থেকে 90, তার মানে 19 বছর, কিন্তু তার ইচ্ছা ছিল 20 বছর লিখবে। এজন্য এটা ইনকমপ্লিট ওয়ার্ক, 3টে স্টেপে পাবলিশড হয়, আর 3টে স্টেপ আসে না। একটাই মনে থাকে না, 3টে দিয়ে কি করবেন বলেন? ডন জুয়ান বিখ্যাত একটা ইপিক, এটা আমরা জেনে নেই। জন জুয়ান বিখ্যাত একটা ইপিক। দেখুন এখানে যদি 1719 সাল দেই, তাহলে রবিনসন ক্রুসো পাবলিশড হয়েছিল, ড্যানিয়েল ডিফের একটা বিখ্যাত নভেল। যদি আমরা এখানে 1819 সাল দেই, 1819 সাল দেই, তাহলে ডন জুয়ান বিখ্যাত ইপিকটা পাবলিশড হয়েছিল 1819 সাল। আর রিং অ্যান্ড বুকস দরকার নেই, আসে না। তার মানে 3টে নভেল পাবলিশের দিক থেকে পড়বেন না। একটা হচ্ছে বেউফটা পাবলিশড হয়েছে কখন, দরকার নেই, আসে না। ফেরি কুইনটা পাবলিশড হয়েছে কখন, দরকার নেই, আসে না। রিং অ্যান্ড বুকস পাবলিশড হয়েছে কখন, দরকার নেই, আসে না। যেটা পরীক্ষায় সব চাইতে বেশি আসে সেই দুটো হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, এখানে একটা স্টার দিয়ে রাখেন। দ্বিতীয় হচ্ছে রেপ অফ দি লক, এখানে একটা স্টার দিয়ে রাখেন। তৃতীয় হচ্ছে ডন জোয়ান, বলা হচ্ছে লিখেছে লর্ড বাইরন, এখানে একটা স্টার দিয়ে রাখেন। এইবার দেখুন ইপিক, ইপিকে 4টে শব্দ আছে, 4টে বর্ণ আছে, এই বর্ণ মিলে একটা শব্দ ইপিআইসি। তাহলে 4টে গ্রন্থ জানেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, রেপ অফ দি লক, ডন জোয়ান, কখন পাবলিশড হয়েছে। তাহলে ইপিক থেকে আমরা যতটুকু জানছি, রেপ অফ দি লক হিস্টোরি আবার বলেন। আচ্ছা ঠিক আছে, মাহিদুল ইসলাম ভাই লিখে রাখি, রেপ অফ দি লক সম্পর্কে আমি বলবো। হ্যাঁ, রেপ অফ দি লক, রেপ অফ দি লক সম্পর্কে বলবো। এখনই একবার একটা গ্লান্স বলি, এরপর লিখে দেবো। হ্যাঁ, কারণ আমাদের আজকের আলোচনায় হচ্ছে ইপিক। রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, এর বাংলা অর্থ বেনি কর্তন করা। এটা একটা ইপিক বা মক ইপিক, নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশড হয় 1712 সাল। এবং রেপ অফ দি লকের লাইন আছে 794টি। রেপ অফ দি লকের মূল থিম টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যা ব্যারন বেলিন্ডার চুল কেটে দিতে ঈশ্বর তাকে সাহায্য করে। অনেকটা রেপ অফ দি লক এটা প্যারাডাইস লস্টের মূল থিমের মতো। টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যা ঈশ্বরের কাছে সমগ্র মানুষের জন্য কল্যাণ করা হয়, এটা প্যারাডাইস লস্ট। তো প্যারাডাইস লস্ট আর রেপ অফ দি লকের মূল থিম অনেকটা একই রকম, শুধু একটা শব্দের ভিন্ন কারণে পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। সবগুলি আমরা জানবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, একটু